নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। কথায় আছে, অতিবার বেড়ো না, ঝড়ে ভেঙে পড়বে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব নিশ্চয়ই এই বাংলা প্রবাদটি শোনেননি, তবে ইংরেজিতেও সমার্থক প্রবাদ আছে, কিংবা শুনলেও হয়তো মনে রাখেননি। গায়ের জোরে দুনিয়া নিজের মুঠোয় আনতে চেয়েছেন, ফল হলো দুনিয়া মুঠোয় এলো তো নাই, উল্টে আমেরিকার প্রেসিডেন্টের গদি থেকে নিজেই উৎখাত হতে চলেছেন। এই প্রতিবেদনে কি চলছে বর্তমানে আমেরিকায়, ট্রাম্পের বিপদ, রাশিয়া ভারত চীনের জোট বাঁধা এবং এর প্রভাব কি পড়তে চলেছে বাংলাদেশের ওপরে, সেই বিষয়ে আলোচনা। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অপসারণ প্রক্রিয়া এক নজিরবিহীন ঘটনা শুরু হয়েছে আমেরিকায়। আর এটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকার ক্ষমতার কেন্দ্র ওয়াশিংটন ডিসিতে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমেরিকার একজন ফেডারেল বিচারক, যিনি বিচার চলাকালীন অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের জন্য মার্কিন কংগ্রেসের কাছে প্রমাণ ইত্যাদি সব পাঠিয়ে দিয়েছেন। মানে বিচারক পাঠিয়ে দিচ্ছেন মার্কিন কংগ্রেসের কাছে যে তোমরা এনার ইমপিচমেন্ট, এনাকে অপসারণ করার ব্যবস্থা করো, ভাবনা চিন্তা করো। যুক্তরাষ্ট্রের ইতিহাসে আগে কখনো এটা ঘটেনি। বিচারক, ফেডারেল বিচারক এমেট সালিভান, তিনি ট্রাম্পের আইনি দলকে বা উকিলদের যে দল, তাদেরকে আদালত থেকে বের করে দেওয়ার 24 ঘন্টার মধ্যেই এই কংগ্রেসকে এই চিঠি দিয়েছেন। বিচার বিভাগ নিশ্চিত করেছে যে বর্তমানে আদালতে বিচারাধীন মামলার সাথে সম্পর্কিত ইমপিচমেন্ট যোগ্য অপরাধের প্রমাণ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাঠানো হলো। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা মার্কিন সংসদের গঠন ও এখতিয়ার নিয়ে দুটো কথা, সেটা না বললে পরে ঠিক পরিষ্কার হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের যে কংগ্রেস বা সংসদ, এটা দুটি কক্ষ নিয়ে গঠিত। একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস আর একটা হচ্ছে সিনেট। উভয়ের মিলিত ক্ষমতা থাকলেও কিছু ক্ষেত্রে তাদের আলাদা বিশেষ ক্ষমতা রয়েছে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, এটাকে বলা যায় নিম্ন কক্ষ। এটা তৈরি হয় সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের, যারা নির্বাচিত হন তাদের নিয়ে। সরকারি ব্যয়ের উপর নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজ মুখ্যত এদেরই, কিন্তু অন্যান্য অধিকার, আরও অনেক অধিকার আছে। কিন্তু সেসব না বলে যে বিষয়টা নিয়ে এখনকার আলোচনা, সেই ইমপিচমেন্ট করার ব্যাপারে কোন কক্ষের কি ক্ষমতা, সেটাই শুধু বলবো। ইমপিচমেন্ট হচ্ছে প্রেসিডেন্ট বা অন্য কোনো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনার যে ক্ষমতা, সেটা আছে একক ক্ষমতা এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের। মনে রাখবেন, এটা কিন্তু অভিযোগ আনার ক্ষমতা, বিচারের ক্ষমতা নয়। সহজ সংখ্যাগরিষ্ঠতা বা সিম্পল মেজরিটির ভিত্তিতে এটা হয়। হাউসে ভোট দেওয়ার ক্ষমতা আছে 435 জন সদস্যের, কারণ কয়েকজন আছে যাদের ভোটিং পাওয়ার নেই। তাদের মধ্যে ট্রাম্পের রিপাবলিকান দলের সদস্য হচ্ছে 218, আর তার বিরোধী ডেমোক্র্যাটদের সদস্য হচ্ছে 213, এবং 4 জন হচ্ছে আলাদা, সব মিলিয়ে 435। তার মানে কি দাঁড়ালো ট্রাম্পের পক্ষে আছে, ট্রাম্পের দলে আছে 218 জন, আর ট্রাম্পের দলের বিরুদ্ধে আছে 217 জন। কারণ ওই যে 4 জন অন্যান্য আছে, তারা আবার সমর্থন করে ডেমোক্র্যাট দলকে, একেবারে কাঁটায় কাঁটায়।
আমেরিকার, কিন্তু কাটায় কাটায় হলে প্রেসিডেন্টের এখান থেকে তার পদ ছাড়ার কোনো কিংবা পদচ্যুতির কোনো ব্যাপার নেই, কারণ প্রেসিডেন্ট ওখানে ডাইরেক্ট ভোটে হয়। সুতরাং এখানে 218 আর 217 কাটায় কাটায় থাকলেও প্রেসিডেন্টের ভয় নেই। এবার আসি আমেরিকার দ্বিতীয় কক্ষ বা সিনেট হল। এটাকে বলা যায় অনেকটা উচ্চ কক্ষ, যেমন ভারতে আছে রাজ্যসভা। এর সদস্যরা নির্বাচিত হন জনতার সরাসরি ভোটে নয়, জনপ্রতিনিধিদের ভোটে। সেনেটের মোট সদস্য সংখ্যা 100 জন। এই 100-র মধ্যে ট্রাম্পের দলে আছেন 53 জন, ডেমোক্র্যাটদের আছেন 45 জন, আর অন্যান্য আছেন 2 জন। অর্থাৎ ট্রাম্পের দলে 53 আর তার বিরুদ্ধে আছে 45-এর সাথে ওই অন্যান্য 2, 47 জন। আর প্রেসিডেন্টকে ইমপিচ করার ক্ষমতা আছে কিন্তু একমাত্র এই সেনেটের। তবে তার জন্য সিম্পল মেজরিটি হলে চলবে না, চাই 2/3 ভোট, অর্থাৎ 100 জনের মধ্যে 67 জনের ভোট চাই। এখন প্রেসিডেন্টের তো বিরুদ্ধে আছে 47 জন, 20টা ভোট দরকার। 20টা ভোট পাওয়া অত সহজ নয়। তবুও যেভাবে রিপাবলিকানদের মধ্যে বিরোধ জেগে উঠছে ট্রাম্পের বিরুদ্ধে, তাতে এবং যেভাবে ইতিমধ্যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে 2 জন তো ট্রাম্পের বিরুদ্ধে চলেই গেছেন, সুতরাং এখানেও সেনেটেও যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে হাউস তাহলে দাঁড়ালো কি, 67 জনের সমর্থন চাই তাকে ইমপিচ করতে গেলে। হাউস কারো বিরুদ্ধে অভিযোগ আনলে সেনেট আদালত হিসেবে কাজ করে। সেনেটের কাজ হচ্ছে আদালতের কাজ, সেই ব্যক্তির বিচার সম্পন্ন করে। আপনারা জানেন এই যে সব রাষ্ট্রদূত নিয়োগ হচ্ছে, এই যে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে আমেরিকায়, সেটা কিন্তু প্রেসিডেন্ট সেটা নির্বাচন মনোনীত করলেও তার কিন্তু আসলে সেনেট যতক্ষণ না তাদেরকে পাস করবে ততক্ষণ তারা কোনো দায়িত্ব পাবেন না। ট্রাম্পকে ইমপিচ করার প্রাথমিক প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আগেই বলেছি। হাউস বা নিম্ন কক্ষের যে রেকমেন্ডেশন দেয়া সেটা হয়ে গেছে। ট্রাম্পের দলের সদস্য হচ্ছে 218 জন, তার বিরুদ্ধে আছে 217 জন, কিন্তু ইমপিচ করার প্রস্তাবের পক্ষে সই দিয়েছেন 220 জন। অর্থাৎ 3টি ভোট রিপাবলিকানদের মধ্যে থেকে চলে গেছে এদের কাছে। 3টি ভোট বেশি পেয়েছেন যা ওর যে বিপক্ষে, ট্রাম্পের বিপক্ষে। এর মধ্যে 2 জন হচ্ছেন রিপাবলিকান দলের খুব নামকরা সাংসদ থমাস ম্যাসি এবং টম টিলিস। এরা রিপাবলিকান হয়েও ট্রাম্পের যে অপসারণ প্রস্তাব সেটা সমর্থন করেছেন। ফলে ট্রাম্প এবং সেই সঙ্গে ওয়াশিংটন ডিসি এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছে। ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে, ক্যাপিটালের বাইরে বিক্ষোভ শুরু হয়েছে, রিপাবলিকান সদস্যরা দলত্যাগ করছেন এবং ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের হুমকি দিয়ে সব আতঙ্কিত করার মতো পোস্ট করছেন। এটা কোনো গুঞ্জন নয়, বরং বাস্তব পরিস্থিতি। এর মধ্যে আগুনে ঘি ঢেলেছে বিচারকের আদেশ। বিচারক তার আদেশে লিখেছেন যে বিচারে বাধা দেয়া এবং মিথ্যে সাক্ষ্য দেয়া ইমপিচ করার যোগ্য হাই ক্রাইমস বা গুরুতর অপরাধ। সুতরাং সেই অপরাধে ট্রাম্পের বিচার করতে হবে। তিনি কেবল একটি সারাংশ পাঠাননি, বরং আদালতে যে সমস্ত কথাবার্তা হয়েছে সম্পূর্ণ ট্রান্সক্রিপ্ট সেটা পাঠিয়ে দিয়েছেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভে। শুধু তাই নয়, ট্রাম্পের যে আইনজীবীরা 17 বার মিথ্যে কথা বলেছেন বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সৌদি আরবের $40 মিলিয়ন পেমেন্ট সংক্রান্ত ইমেল এবং ট্রাম্পের অডিও রেকর্ডিংও রয়েছে, যেখানে তাকে আদালতের আদেশ অমান্য করতে এবং বিচারকদের হুমকি দিতে শোনা গেছে। ট্রাম্পকে ইমপিচ করা বা অপসারণ করার প্রস্তাব সংখ্যা হচ্ছে ওদের ওখানে হাউসে
রেজলিউশন নম্বর 353। এবার বিচারকের এই পদক্ষেপের পর এই সমর্থন এবং এই ইমপিচমেন্টের দাবি আরও নাটকীয়ভাবে বেড়ে গেছে। এখন 220 জন সদস্য এর সপক্ষে আছেন, যা অভিশংসন পাশের জন্য, ইমপিচমেন্টের প্রস্তাব পাশের জন্যে যথেষ্ট। থমাস ম্যাসি এবং টম টিলিস তাদের মতো রিপাবলিকানরা, নামী রিপাবলিকানরাও এখন ট্রাম্পের পদত্যাগ বা অপসারণ চাইছেন। প্রতিনিধি সভার সদস্যরা 72 ঘন্টার নিয়ম কার্যকর করেছেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যার অর্থ, এটা করেছে 9 তারিখে, যার অর্থ 11ই জানুয়ারির মধ্যে ট্রাম্পের ইমপিচমেন্ট নিয়ে ভোট হবে হাউসে। ট্রাম্প আমেরিকার ইতিহাসে প্রথম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন যিনি 3 বার ইমপিচমেন্টের মুখোমুখি হবেন। এর আগেও তিনি 2 বার হয়েছেন, সেটা পরে বলছি। ভেনেজুয়েলা কাণ্ডের পর যখন বুক বাজাচ্ছেন ট্রাম্প আপন গর্বে, ক্ষমতার গর্বে, তখনই এই আঘাত। আর এর মূলে অনেকটা ভূমিকা আছে ভেনেজুয়েলায় যে কাণ্ড ঘটিয়েছেন সেটা। আমেরিকার সংবিধানে প্রেসিডেন্ট ইচ্ছা করলেই অন্য দেশে হামলা করতে পারেন না, যুদ্ধ ঘোষণা করতে পারেন না, সেনেটের অনুমতি নিতে হয়। ট্রাম্প সেসবের ধার ধারেন না। প্রেসিডেন্ট খুশি মতন শুল্ক ধার্য করতে পারে না। আমেরিকার সংবিধান অনুযায়ী সেনেটের অনুমোদন লাগে। ট্রাম্প সেনেটকে অগ্রাহ্য করছেন। এই সব কিছু হলো দেশের সংবিধান বহির্ভূত কাজ। আর এসবের মধ্যে আরও উল্লেখযোগ্য হচ্ছে ব্যক্তিগত ইগোর জন্য ভারতের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করেছেন। 500% যে হুমকি দিচ্ছেন, 500% শুল্ক আরও হবে ভারতের ওপর। এছাড়া তিনি আটলান্টিকে রাশিয়ার তেলের জাহাজ দখল করেছেন। গ্রিনল্যান্ড দখল করার সামরিক ক্ষমতায় গ্রিনল্যান্ড দখলের হুমকি দিচ্ছেন। কানাডা দখল করবেন বলছেন। সব মিলিয়ে বিশ্বকে এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন ট্রাম্প। আর এর জন্যে ভুগতে হবে ভবিষ্যতে আমেরিকাকেও। ট্রাম্প সেদিন থাকবেন না প্রেসিডেন্ট, কিন্তু আমেরিকাকে এর দায় ভোগ করতে হবে। এরই মধ্যে হাউসের ও সিনেটের প্রতিনিধিদের আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের নামও। মার্কিন কংগ্রেসের দলমত নির্বিশেষে সদস্যদের বেশ কয়েকজন লিখিত প্রস্তাবে বাংলাদেশে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের দাবি করেছেন। আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার কথা বলেছেন। বাংলাদেশে মৌলবাদী শক্তি, সন্ত্রাসবাদীদের যে বেড়ে উঠছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। মোহাম্মদ ইউনূস কর্ণপাত করছেন না। তিনি যে কর্ণপাত করছেন না, এই সাহস কোত্থেকে পাচ্ছেন? সেটা পাচ্ছেন ট্রাম্পের কাছ থেকে। ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতির জন্যে পৃথিবীর কোথায় আমেরিকার স্বার্থ সুরক্ষিত রাখা যাবে তার জন্যে মানবাধিকার, সভ্যতা সব কিছু বিসর্জন দিয়েছেন। বাংলাদেশের ইউনূস সরকারের সব কাজকে চোখ বুজে সমর্থন করে যাচ্ছেন। এই জন্যে ইমপিচমেন্টের এই যে তোড়জোড়, তারই জন্যে। এই তোড়জোড় নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়াটা কি? এক কথায় বিপজ্জনক এবং অস্থির। তিনি তার ট্রুথ সোশ্যালে সেখানে লিখছেন, গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন। তার দলবল এর আগে ভোটে হেরে যাওয়ার পর যেভাবে ক্যাপিটালে গিয়ে সেখানে যেভাবে হাঙ্গামা করেছিল, যার জন্য তিনি এর আগে একবার ইমপিচমেন্টের মুখোমুখি হয়েছেন, আবার সেই রকম হুমকি তার সমর্থকরা দিচ্ছে। এই হুমকিগুলোকে গোয়েন্দা সংস্থাগুলো গুরুত্বের সাথে দেখছে। এছাড়া ট্রাম্পকে অপসারণের জন্য আরও একটা সাংবিধানিক পথ নিয়েও কাজকর্ম চলছে ভেতরে ভেতরে। সেটা কি? সেটা হলো আমেরিকার সংবিধানের 25তম সংশোধনী, 25th অ্যামেন্ডমেন্ট, তার প্রয়োগ নিয়ে ভাইস প্রেসিডেন্টের সাথে ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যদের গোপন আলোচনার খবরও পাওয়া যাচ্ছে। সেই আলোচনাটা কি? 25 নম্বর সংশোধনীটা কি?
মার্কিন সংবিধানের 25তম সংশোধনী মূলত রাষ্ট্রপতির উত্তরসূরি নির্ধারণ এবং রাষ্ট্রপতি যদি তার দায়িত্ব পালনে অক্ষম হন তবে সেই পরিস্থিতি মোকাবিলার একটি আইনি প্রক্রিয়া। 1967 সালে এটি অনুমোদিত হয়। এরই একটা ধারায় আছে, রাষ্ট্রপতি যদি ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার অধিকাংশ সদস্য মনে করেন যে রাষ্ট্রপতি তার খেয়াল করবেন কথাটা, এইটাই হচ্ছে এই প্রসঙ্গে আরও অনেকগুলো ব্যাপার রয়েছে এই সংশোধনীর, আমি ডিটেলসে যাচ্ছি না, শুধু এই জায়গাটাই বলছি। এই সংশোধনীতে এক জায়গায় আছে, এখানে বলা আছে, যদি ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার অধিকাংশ সদস্য মনে করেন যে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে শারীরিকভাবে বা মানসিকভাবে অক্ষম, তবে তারা লিখিতভাবে তা কংগ্রেসকে মানে সংসদকে জানাতে পারেন এবং সেটা জানালাবার সঙ্গে সঙ্গেই অবিলম্বে ভাইস প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করবেন। কোনো ভোটাভুটি নয়, অন্য কিছু নয়। রাষ্ট্রপতি যদি চ্যালেঞ্জ করেন তাহলে কংগ্রেসে 21 দিনের মধ্যে ভোট নিতে হবে, 2/3 ভোটের সিদ্ধান্ত নিতে হবে যে রাষ্ট্রপতি পদে ফিরবেন কি না। অর্থাৎ এর মানেটা দাঁড়াচ্ছে, যদি তার মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় যে এনারা রাষ্ট্রপতি থাকা চলবে না সে সময়, তাহলে ভাইস প্রেসিডেন্ট এসে ক্ষমতা নিয়ে নেবে। এবং যদি প্রেসিডেন্ট সেইটাকে চ্যালেঞ্জ করেন তাহলে 21 দিনের মধ্যে ভোট নিতে হবে সংসদে। 21 দিনের মধ্যে ওই সেনেটেই ভোটটা নিতে হবে, 2/3 ভোটের সিদ্ধান্ত নিতে হবে। ফলে আগামী কয়েকটি দিন তাই মার্কিন গণতন্ত্র এবং রাষ্ট্রপতির পদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারকের এই পদক্ষেপ প্রমাণ করেছে যে আইন সবার ওপরে। ট্রাম্পের ওই যে আমাকে কেউ ছুঁতে পারবে না, আমি ছেনো মস্তান, এই ধারণা ভেঙে পড়েছে এবং এখন সংবিধান অনুযায়ী বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে, যা আর থামানো সম্ভব নয়। আর ট্রাম্পের এই দুরবস্থা সারা পৃথিবীর অনেক ভূ রাজনৈতিক হিসাব যে আমূল পাল্টে দেবে সেটা বলাই যায়। এই পাল্টে যাওয়া পরিস্থিতি নিশ্চিতভাবেই প্রভাবিত করবে ভারতের বাংলাদেশ নীতিকে। ইতিমধ্যেই আমি গতকাল ভিডিওতে বলেছি, ভারত বাংলাদেশে নির্ণায়ক ব্যবস্থা নিতে চলেছে। পরিষ্কার করে এর থেকে বেশি বললাম না, বললাম যে নির্ণায়ক ব্যবস্থা নিতে চলেছে ইমপিচমেন্টের। এবং তার মুখে এই কারণেই বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে ইউনূসের এবং জামাতের মিলিত ওই যে বাংলাদেশের আগামী নির্বাচন, যেটাকে ওরা রিগিং করে জিতে যাবেন। ইমপিচমেন্টের ফলাফল যাই হোক, একটা ধাক্কা যে ট্রাম্প খেতে চলেছেন সেটা স্পষ্ট। এর আগে দুবার তিনি ইমপিচমেন্টের মুখোমুখি হয়েছেন। প্রথমবার 2019-এ ইউক্রেনের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির অভিযোগে, দ্বিতীয়বার 2021-এ ওই 6 জানুয়ারি যেটা ক্যাপিটল হিল ভোটে হেরে যাওয়ার পর দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে তাকে ইমপিচমেন্ট করা হয়েছিল। কিন্তু দুবারই দলীয় সদস্যরা কোনো রকমে বাঁচান তাকে। তবে এবার সম্ভাবনা কম, রিপাবলিকানদের মধ্যে ভাঙন স্পষ্ট। আপাতত এখানেই রাখছি, ধন্যবাদ।